বিগত কয়েকদিনে বাংলাদেশ ক্রিকেটে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সেগুলো নিয়ে কথা বলার সময় সুযোগ কোনোটাই হয়নি, তাই আজকে একসাথে কম্বো প্যাক হিসেবে অনেকগুলো কথা বলতে চাই। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে অনেকগুলো কথা হয়েছে। বাংলাদেশ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ জেতার পরেও টি-20তে হেরে গেছে, যেখানে আমরা বর্তমানে আমাদের টি-20 স্কোয়াড ওয়ানডে স্কোয়াডের চেয়ে স্ট্রং। সেখানে কিভাবে আমাদের টি-20 দল টি-20 সিরিজ হারলো এবং সেটা 3-0-তে। এর পুরো দায়ভারটা দেয়া হয়েছে বাংলাদেশের ব্যাটিং কোচ সালাউদ্দিনের উপর। সালাউদ্দিনের দোষ আছে। সালাউদ্দিন তার নিজের কোরামের বাইরে কাউকেই স্কোয়াড ভুক্ত করেন না, তার নিজের পছন্দের ক্রিকেটারদেরকেই তিনি সুযোগ দিয়েছেন। বেশ কয়েকজনের নাম আপনি বলতে পারেন। এটার সাথে আমি পুরোপুরি একমত। সালাউদ্দিনের এরকম জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তার এই কোরামবাজি, স্টানবাজি কখনোই মানানসই, জুতসই নয়। এর ফলাফল হিসেবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড তো চালায় বাংলাদেশের ফেসবুক কমিউনিটির দাবির মুখে সালাউদ্দিন বাংলাদেশের ব্যাটিং কোচ থেকে সরে দাঁড়িয়েছেন, অনেকটা অপদস্থ হয়েই। কারণ তার জায়গায় আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তাকেও সরানো হয়নি। সেক্ষেত্রে তিনি নিজের ইজ্জত বাঁচানোর জন্য গার্ডস প্রদর্শন করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মোহাম্মদ আশরাফুল। আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের কোচিং এর দায়িত্বে থাকছেন মোহাম্মদ আশরাফুল এবং তার সঙ্গে সালাউদ্দিনও থাকছেন। এই সিরিজে পুরো ক্রেডিটই চলে যাবে আশরাফুলের কাছে। আয়ারল্যান্ডের বিপক্ষে স্বাভাবিকভাবেই বাংলাদেশ টেস্টে দুর্দান্ত করবে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ টপ অর্ডার, মিডল অর্ডার এবং লোয়ার অর্ডাররাও ভালো করবেন। এর ফলে পুরো ক্রেডিটটাই চলে যাবে আশরাফুলের কাছে। সবাই ভাববে যে আশরাফুল দুর্দান্ত কিছু ম্যাজিক দেখিয়ে দিয়েছেন। টি-20তেও বাংলাদেশ খুবই দারুণ টি-20 সিরিজেও আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খুবই দুর্দান্ত খেলবেন। বাংলাদেশের টপাররা তো ভালো খেলছেনই, সেখানে বাংলাদেশের মিডল অর্ডারও দুর্দান্ত পারফর্ম করবেন এবং খুব বড় ব্যবধানেই বাংলাদেশ আয়ারল্যান্ডকে এই দুটো সিরিজে হারাবে। এর ফলে আশরাফুলকে আমরা দেবতা তুল্য মনে করব, যেটা আমরা আগেও মনে করতাম। আশরাফুল হয়ে যাবে বাংলাদেশের সেরা ব্যাটিং কোচ। এরপরে পুরো দায়িত্ব তো তার উপরেই থাকবে। বাংলাদেশ এরপর যখন বড় কোনো টিমের সাথে সিরিজ খেলবে বা কোনো টুর্নামেন্টে যাবে, বাংলাদেশের ব্যাটিং লাইন আবার আগের মতো ভঙ্গুর অবস্থায় চলে যাবে। এর কারণটা কোথায়? বাংলাদেশের কারণটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ, যারা ব্যাটার আছেন, বাংলাদেশের ব্যাটাররা সব সময়ই দুর্বল প্রতিপক্ষের সাথে খুবই দুর্দান্ত পারফর্ম করেন। যখনই একটু জাতের বোলার পেয়ে যায়, তখন আর বাংলাদেশের ব্যাটাররা রান করতে পারেন না। বাংলাদেশের ব্যাটিং এর কোনো সৌন্দর্য বোধ নাই। বাংলাদেশের ব্যাটাররা এখনো হচ্ছে কিন্ডারগার্টেনে পড়া স্টুডেন্টের মতো। আমার কোচ আমাকে শিখিয়ে দেবেন, আমার কোচ আমাকে বলে দিবেন আমার ফুটওয়ার্ক হচ্ছে না, আমার ব্যাটিং পজিশনটা ঠিক না, আমার ব্যাট ধরার স্টাইলটা একটু মনে হয় চেঞ্জ করতে হবে। ভাই, আপনি কিন্ডারগার্টেনে পড়েন না, বাংলাদেশের জাতীয় দলে খেলেন। এইটা আপনার বোঝা উচিত। আধুনিক ক্রিকেট অনেক দূর চলে গেছে। এই যে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা জাতীয় দলে সময় দেন কতদিন? সিরিজ শুরুর আগের দিন বা 2 দিন আগে যান, সিরিজ খেলে চলে আসেন। তারপর তারা পুরো বিশ্বে যত টি-20 লিগ হয়, যত লিগ হয়, সব জায়গায় তারা খেলেন। তাদের কোচকে বলতে পারবেন? তাদের কোচকে, ওয়েস্ট ইন্ডিজের কোচকে আপনি বলতে পারবেন? নাম জানেন আপনি? আন্তর্জাতিক ক্রিকেট এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে ব্যাটসম্যান বা বোলার যাই বলেন না কেন, আপনার কোচ আপনাকেই হতে হবে, আপনার সমস্যা আপনাকেই ধরতে হবে। আপনি নিজে কেন আপনার নিজের দুর্বলতা দূর করেন না? কোচ কি আপনার হয়ে ব্যাটিং করে দিবে? দিবে না ভাই। এভাবে ক্রিকেট হয় না, এভাবে ক্রিকেট হয় না। আপনারা নিজেদের সমস্যা নিজেরা ফেস করেন। মোহাম্মদ নাইম শেখের পারফরমেন্স নিয়ে আপনি অনেক কথা বলতে পারেন, বাট নাইম শেখের একটা অ্যাপ্রোচ আমি প্রচন্ড ভাবে অ্যাপ্রিসিয়েট করেছিলাম। তিনি নিজের পারফরমেন্স ঠিক করার জন্য একটি মাঠ ভাড়া করেছেন, নেট বলার ভাড়া করেছেন এবং তিনি প্র্যাকটিস করছেন। জাতীয় দলে বা আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ভালো করতে পারেন নাই, এটা তার ব্যাড লাক। বাট তার যে অ্যাপ্রোচ, তার যে ভালো করার মানসিকতা, এটাকে আপনার সম্মান জানাতে হবে। বাংলাদেশে অন্য ক্রিকেটাররা এটা করে না, নাইম শেখ করেন। নাইম শেখকে এই জন্য আপনার ধন্যবাদ দেওয়া উচিত। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ক্রিকেট কনফারেন্স হচ্ছে, সেখানে আসিফ আকবর, তাকে আমি রেসপেক্ট করি এজ এ গায়ক, এবং তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, যার একটা ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড আছে। তিনি জাতীয়
বাংলাদেশ ক্রিকেটের সম্ভবত প্রথম শ্রেণীর ক্রিকেট পর্যন্ত খেলেছেন। ইনজুরির কারণে তিনি আর জাতীয় দলে কোয়ালিফাই করতে পারেননি। এই যে ক্রিকেট জানা, ক্রিকেট খেলে বড় হওয়া একজন বোর্ড মেম্বার, তিনি যখন ফুটবলকে ছোট করে দেখেন, তিনি যখন ফুটবল, যেখানে আমাদের বাইরের দেশ থেকে ফুটবলাররা বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে এসেছেন, সেখানে যখন আপনি এরকম একটা বাজে মন্তব্য করলেন, ভাই এটা আসলে আনএক্সপেক্টেড। ফুটবল ক্রিকেটের দ্বন্দ্ব আছে, সেটা তো আপনিও জানেন, আমিও জানি। মাঠ নিয়ে ঝামেলা আছে, সেটা আপনিও জানেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে প্রেসিডেন্ট তাবিথ আউয়াল সাহেব, উনিও জানেন। আপনার ক্রিকেট বোর্ডে তো 1400 কোটি টাকা আছে ভাই, 1358 কোটি টাকা। আপনি এটা দিয়ে অন্তত 8টা বিভাগে 8টা স্টেডিয়াম করেন। 8টা জেলা পর্যায়ে না পারেন, কিন্তু বিভাগীয় পর্যায়ে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যান। কেন আপনি এই জাতীয় জেলার যে স্টেডিয়াম গুলো আছে সেটার উপর কেন নির্ভর করে আছেন? তাহলে আপনার এই ব্যাংকে 1400 কোটি টাকা রেখে লাভ কি, যেটা থেকে আমার কোনো লাভ হচ্ছে না? বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক, এটাই তো চাই। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যখন এরকম কিছু ঘটনা ঘটে, তখন আর সেটা নিতে পারি না। ক্রিকেট আমার আবেগের জায়গা। সেই আবেগের জায়গায় যখন জাহানারার মতো নারী ক্রিকেটারদেরকে যখন অবহেলিত হতে হয়, নিপীড়িত হতে হয়, এই বিষয়টা আসলে আমাদের আবেগের সাথে খেলা করা। এটা সুষ্ঠু বিচার চাই। মঞ্জু সাহেব বা যাদের যাদের নাম এটার সঙ্গে জড়িত, সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে নারী ক্রিকেটারদের সাথে কোনো প্রকার অন্যায় করার আগে এর পরবর্তীতে কোনো বোর্ড প্রেসিডেন্ট হোক বা বোর্ড মেম্বার হোক বা পিয়ন হোক, তার যেন কলিজাটা যেন নড়ে ওঠে। ভালো থাকবেন।